চলুন এই দুটো বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছি। প্রথম হলো, জামাতের অন্যতম নেতা এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেলেন এবং সেখানে প্রধান বিচারপতির সমন্বয়ের যে বেঞ্চ এমন রিমার্কসগুলো দিয়েছে, তাতে করে বোঝা গেছে জামাতের উপর অদ্যবধি বিচারের নামে যে প্রহসন হয়েছে, ক্যাঙ্গারু কোর্ট জামায়াতকে ফাঁসাতে যে মিথ্যার আশ্রয় নিয়েছে, অবিচার করেছে, সেটা পুরো পৃথিবীর কাছে প্রকাশ্যে উঠে এসছে। যে আওয়ামী লীগ বয়ান তৈরি করেছিল ৭১-এর মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী জামাত ইসলাম, আজকে উচ্চ আদালতের এই রায়ের পর জামাতের উপর থেকে এই কালিটি বা এই কালিমা মুছে গেল। আজকের পর জামাত বিরোধী রাজনীতির বা রাজনীতির দল কেউ জামাতকে আদালতের রায়ের কারণে আর যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধী বলতে পারবে না। এটি হলো জামাতের রাজনীতির জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ শেখ হাসিনা জামাতকে এই রায়ের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন যে জামাত যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী। তারা ৭১-এ সংগঠিত যত অপরাধ আছে এগুলোর সাথে জামাত ইসলাম দায়ী। যেহেতু শেখ হাসিনা নিজে না আদালতকে ব্যবহার করেছেন, তাই স্বাধীন এই বাংলাদেশে কোনো দল এটাকে সাপোর্ট করতে পারতো না, তাহলে আদালত অবমাননা হয়ে যেত। আবার নতুন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, না এটা বিএনপির সরকার না এটা জামাতের সরকার, এটা একটা নিরপেক্ষ সরকার। এবং এই নিরপেক্ষ সরকারের যে বিচার বিভাগ, এখানে তো জামাতের অ্যাটর্নি জেনারেল বা প্রধান বিচারপতি এটা তো প্রশ্নই ওঠে না। তার মানে একেবারে নিরপেক্ষ ব্যক্তিরা উচ্চ আদালতে বসছেন বলে আমরা মনে করছি। তো সেক্ষেত্রে সে নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা যে রিভিউটি শুনানি হলো এবং উচ্চ আদালত থেকে রায়টি এলো, সে রায় প্রমাণ হয়ে গেল যে জামাতের বাকি যেই সব নেতাদের ফাঁসি হয়েছে তাদেরকে ইচ্ছাকৃত শেখ হাসিনা ফাঁসিয়েছেন। অর্থাৎ তাদেরকে আদালতের নাম দিয়ে জুডিশিয়াল কিলিং, যেটাকে আমরা বলি এক কথায়, আইনের নামে অবিচার করে, বিচারের নামে অবিচার করে তাদেরকে হত্যা করা হয়েছে কেবল রাজনৈতিক কারণে। বিএনপির জন্য আসলে সমস্যাটা কি? বিএনপি সাম্প্রতিক সময় বিরোধী দল হিসেবে যে ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিল জামাতের বিরুদ্ধে, ৭১-এর বিরোধী জামাত, যুদ্ধ অপরাধী জামাত, ৭১-এর অপরাধী হিসেবে তাদেরকে শনাক্ত করা, ৭১ প্রশ্ন টেনে আনা, এখন বিএনপি এই কাজটি আর করতে পারবে না। যদি করেও থাকে, আদালত অবমাননার মামলা বিএনপির বিরুদ্ধে করতে পারবে জামাত। কারণ আদালত, সর্বোচ্চ আদালত বলেছে জামাতের যেসব নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এগুলো বিচারের নামে অবিচার হয়েছে এবং এটিএম আজহারুল ইসলামকে অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। আল্লাহ তার ভাগ্য ভালো রেখেছেন, শেখ হাসিনা তাকে ঝুলিয়ে দিয়ে যেতে পারেননি। হয়তো বাকি নেতাদের ভাগ্যটা এরকম হতে পারত, আল্লাহ যেটা মানে তার পরিকল্পনায় রেখেছেন সেটাই হয়েছে। আমরা এক বাক্যে বুঝলাম যে এটিএম আজহারুল ইসলামের এই মুক্তির মাধ্যমে বা উচ্চ আদালত দ্বারা তাকে বেকসুর খালাস দেওয়ার অর্থ হলো জামাতের বিরুদ্ধে আনিত যত অভিযোগ সব মিথ্যা হয়ে গেল, মিথ্যা প্রমাণ হয়ে গেল সর্বোচ্চ আদালত দিয়ে। আওয়ামী লীগ যে ন্যারেটিভ তৈরি করে গেছে, বিএনপি সেই ন্যারেটিভে হাঁটতে শুরু করেছিল, কিন্তু এই ন্যারেটিভ আজকে থেমে যাবে। এরপরে যদি জামাতের বিরুদ্ধে কেউ এই অভিযোগগুলো তুলে, জামাত চাইলে আইনি ব্যবস্থা নিতে পারবে তাদের বিরুদ্ধে, কারণ আদালত অবমাননা হবে। এখন আসেন, এটিএম আজহারুল ইসলাম জামাতের দায়িত্ব নেবেন কিনা। জামাতের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন তিনি এখন মুক্তি পাবেন, ইনশাআল্লাহ তিনি জামাতের হাল ধরবেন। আমার মনে হয় না এটিএম আজহারুল ইসলাম আর রাজনীতি করবেন। আমার ধারণা থেকে বলছি, তার যথেষ্ট বয়স হয়েছে, দীর্ঘ যুগ তিনি জেলে ছিলেন এবং তার শারীরিক অবস্থা ভালো না, অসুস্থ মানুষ। আমার মনে হয় তিনি জামায়াত ইসলামের রাজনীতির সাথে আর সম্পৃক্ত হবেন না। তিনি জামাতের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবেন অথবা পরামর্শদাতাদের কোনো জামাতের পরামর্শদাতা হিসেবে থাকবেন, নেপথ্যে থাকবেন, কিন্তু আর অ্যাক্টিভ রাজনীতিতে আসবেন বলে আমার মনে হয় না। যেহেতু আমি জামাত নিয়ে খুব ডিটেল জানি না, আমি আমার সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বললাম। আসেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটিতে।